এখন আসো দ্রবণের ঘনমাত্রা বা পাতলা ও ঘন দ্রবণ। তাইলে দ্রবণের ঘনমাত্রা দেখো, আমরা যদি এই 3টা গ্লাস নিলাম, 3টা গ্লাসে সমান পরিমাণ পানি নিলাম। এখন একটাতে দিলাম 1 চামচ চিনি, আরেকটাতে 2 চামচ চিনি, আরেকটাতে 3 চামচ চিনি। এখন দেখো তো, দ্রাবক কিন্তু সমান, কিন্তু দ্রব হচ্ছে যেটা কম সেটা পাতলা হয়ে গেছে। ওকে, আর আয়তনের তুলনায় কি দ্রবটা কম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর যেটা 2 চামচ ওটার চেয়ে একটু ঘন, আর যেটা 3 চামচ সেটা সবচেয়ে ঘন, তাই না? তা আমরা ঘন এবং পাতলা দ্রবণ এইভাবে তৈরি করতে পারি। আবার আরেকভাবে তৈরি করতে পারি। ধরো 3টা গ্লাসের মধ্যেই 1 চামচ করে কি নিলাম, চিনি নিলাম। আর যেটা 1 চামচ চিনি নিছি ওইটার মধ্যে ধরো 1 লিটার না হাফ লিটার পানি দিলাম। ওকে, আর আরেকটার মধ্যে চিনি 1 চামচ, কিন্তু 1 লিটার পানি দিলাম, গললাম। আরেকটার মধ্যে 2 লিটার পানি দিলাম, গললাম। তাহলে এখানে ঘন কিন্তু ওই প্রথমটায়, যেটায় হাফ লিটার পানি দেওয়া হয়েছে। তার কি হলো, দ্রাবকের মধ্যে দ্রবের পরিমাণ যেটা বেশি সেটাকে আমরা ঘন বলবো, তাই না? তাহলে এখানে সবচেয়ে শেষে যেটা দিছি, এটা সবটার মধ্যে কিন্তু দ্রব পরিমাণ সমান ছিল, 1 চামচ ছিল, কিন্তু দ্রাবকের পরিমাণ ছিল এই 2 লিটার একটায়, 1 লিটার আর একটা হাফ লিটার। তাহলে 2 লিটার যেটায়, এটা দ্রাবকের পরিমাণ বেশি ছিল, দ্রবের পরিমাণ কম ছিল, তাহলে এটা পাতলা দ্রবণ। তারপর দ্বিতীয়টা একটু ঘন, তৃতীয়টা সবচেয়ে ঘন। ক্লিয়ার? তাহলে আমরা ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এখানে একক মাত্রার দ্রাবকের মধ্যে ভিন্ন মাত্রার দ্রব যদি দ্রবীভূত থাকে, তাইলে সেটা কি হয়, ভিন্ন মাত্রার কি দ্রবণ তৈরি হয়, সেটা পাতলা বা ঘন। ক্লিয়ার? আর হচ্ছে একক মাত্রার দ্রবণের সাথে একক মাত্রার দ্রাবকের মধ্যে যদি এই কম মাত্রার দ্রবীভূত থাকে, সেই দ্রবণটাকে বলবো কি, পাতলা দ্রবণ। আর একই মাত্রার দ্রাবকের মধ্যে যদি বেশি পরিমাণ তুলনামূলকভাবে বেশি পরিমাণ দ্রব যদি দ্রবীভূত করা হয় বা গোলানো হয়, সেটা হচ্ছে ঘন দ্রবণ বলবো। তা আশা করি তোমরা পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণ সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছো।